আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়ার আগে মানুষ একটু চুপ হয়ে যায়। এই পিরিয়ডটা কয়েকদিন হতে পারে, কয়েক মাস হতে পারে বা কয়েক ঘন্টা হতে পারে এবং একটা অস্থিরতা তার মধ্যে দেখা যায়। কারণ এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য সে কিন্তু ভিতরে ভিতরে স্ট্রাগল করছে। বাঁচব না জীবনটাকে শেষ করে দেবো। বিশেষত যারা কিশোর কিশোরী দেখা যায় যে তারা হঠাৎ করে এই সিদ্ধান্তটা নিচ্ছে, কিন্তু বয়স্কদের ক্ষেত্রে অনেক দিন ধরে ভেবেচিন্তে পরিকল্পনা করে এই সিদ্ধান্তটাতে সে পৌঁছয়। চেষ্টা করলে অবশ্যই পরিবারের লোকেরা বা বন্ধু বান্ধবেরা কিন্তু সুইসাইডের একটা বড় অংশকে আটকে দিতে পারে। ডিপ্রেশন সকলেরই হয়, কিন্তু ডিপ্রেশন থেকে চিন্তা কি সকলের মনেই আসে না। এই চিন্তা ঠিক কারা কারা করে থাকেন এবং কিভাবে বুঝবেন যে আপনার অপরজন চিন্তা করছেন? এই সম্পর্কিত বিশেষ কিছু বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর প্রতনু সাহা। স্যার, আপনাকে স্বাগত জানাই। নমস্কার, আমি ডাক্তার প্রতনু সাহা, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি, গৌরীদেবী হসপিটালস। স্যার, আমরা জানবো আত্মহত্যা সম্পর্কে। তো স্যার, প্রথমেই জানতে চাইবো, আত্মহত্যা কি হঠাৎ করে নেওয়া একটা সিদ্ধান্ত নাকি দীর্ঘ একটা মানসিক সংগ্রাম চলে তারপরে এই সিদ্ধান্তটা নেওয়া হয়? এটা দুরকমই হয়। কম বয়সীদের ক্ষেত্রে, বিশেষত যারা কিশোর কিশোরী, টিনেজার্স আর কি, তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তারা হঠাৎ করে এই সিদ্ধান্তটা নিচ্ছে। হ্যাঁ, কোনো একটা বিশেষ কারণে কিছু একটা বাবার কাছে চেয়েছে, পায়নি, কি বাবা বা মা খুব বকেছে, বা কোনো রিলেশনশিপ হঠাৎ ব্রেকআপ হয়েছে, এই ধরনের কোনো একটা কারণের বশবর্তীতে ফলো আপে হঠাৎ করেই কাজগুলো করে। কিন্তু বয়স্কদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই যে অনেক দিন ধরে ভেবেচিন্তে পরিকল্পনা করে নিজের সঙ্গে যুদ্ধ করে এই সিদ্ধান্তটাতে সে পৌঁছয়। স্যার, কিভাবে বোঝা যায় যে একজন আত্মহত্যার একটা চিন্তা ভাবনা করছে? কারণ যারা আত্মহত্যা করে তাদের বাইরে থেকে তো কোনো কিছু দেখে বোঝা যায় না, মোটামুটি হাসি খুশিই থাকে। তাহলে আমরা বুঝবো কিভাবে? সাধারণত এটা বোঝা যায় যারা কাছের মানুষ, যারা প্রতিদিন তার সঙ্গে মেলামেশা করে, একসঙ্গে থাকে, তারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে কিন্তু তারা এটা বুঝতে পারবেন। প্রথমত, এই ধরনের কোনো আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়ার আগে মানুষ একটু চুপ হয়ে যায়। হ্যাঁ, এই পিরিয়ডটা কয়েকদিন হতে পারে, কয়েক মাস হতে পারে বা কয়েক ঘন্টা হতে পারে। ঠিক আছে, যেরকম আগেরটাই বললাম, সে কতটা আগে সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সাধারণত সেই সময় সে একটু চুপ হয়ে যায়, কথাবার্তা কমিয়ে দেয় এবং একটা অস্থিরতা তার মধ্যে দেখা যায়। কারণ এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য সে কিন্তু ভেতরে ভেতরে স্ট্রাগল করছে। বাঁচব না জীবনটাকে শেষ করে দেবো। আরেকটা যেটা হয় যে অনেক সময় দেখা যায় যে সে তার কোনো প্রিয় জিনিস অন্য কাউকে, যেটা তার খুব পজেস করার মতো জিনিস, বন্ধুদের বা অন্য কাউকে, ভাই বোনকে দিয়ে দিচ্ছে। বয়স্ক মানুষের ক্ষেত্রে সে একটা উইল করে যাচ্ছে, বা কোনো কিছু খুব বড় সিদ্ধান্তের কথা তার পরিবারের লোকজনদের বলছে যে এই ব্যাপারটা এখানে আছে, এটাই বলতে হবে। তার আর্থিক যে বিভিন্ন জায়গায় যার ইনভেস্টমেন্ট আছে সেগুলো সে জানিয়ে যাচ্ছে। এইরকম কিছু না কিছু একটা সাইন কিন্তু থাকে, পাওয়া যায়। এবং আরও একটা ব্যাপার দেখা গেছে যে যারা আত্মহত্যায় মারা গেছেন তারা বেশিরভাগই তার গত এক মাসের মধ্যে কোনো না কোনো চিকিৎসকের কাছে গেছেন। সবসময় যে তারা সাইকিয়াট্রিস্টের কাছে গেছেন তা নয়, কিন্তু তারা একটা কোনো সমস্যার জন্য চিকিৎসকের কাছে গেছেন। এবার যেটা হয়, অনেক সময়তেই তারা এই কথাটা বলে উঠতে পারেন না যে এটা একটা অসুস্থতার একটা পরিণতি, এটার যে একটা সমাধান সম্ভব, এই জায়গাটা তারা বুঝতে পারেন না। ফলে তারা অনেক ক্ষেত্রে এটা বলেন না যে আমি এটা করব। কিন্তু কিছু লক্ষণ অবশ্যই আছে, সেগুলো ইচ্ছে করলেই বা আমাদের যদি একটা সচেতনতা থাকে তাহলে কিন্তু আমরা সেগুলো লক্ষ্য করতে পারি। স্যার, তারা কি অন্য কোনো শারীরিক সমস্যার জন্য ডাক্তারের কাছে যায়? হ্যাঁ, অনেক সময় সেটা। আবার অনেক সময়তেই কি হয় যে ঘুম হচ্ছে না, যেটা এটার সঙ্গেই খানিকটা সম্পর্কিত। আচ্ছা। ঘুম হচ্ছে না, খুব দুশ্চিন্তা হচ্ছে, খুব অস্থিরতা লাগছে, এবং এই ধরনের একটা অ্যাংজাইটি চলতে থাকলে তো তার কিছু স্বাভাবিকভাবেই শারীরিক সমস্যা আসবে, মাথা ব্যথা হবে।
এই ধরনের কিছু না কিছু একটা কারণেই তারা যাচ্ছেন ডাক্তারের কাছে। এবং অনেকে নিজের কাছের লোকের কাছেও যে বলার চেষ্টা করেন না তা নয়। আসলে একটা সমস্যা কি হয় যে এখন মানুষের মানে কনফাইডিং রিলেশনশিপটা কমে এসছে। মানে মন খুলে কথা বলতে পারার মতো মানুষ আমাদের যে পরিচিত বৃত্ত তার মধ্যে কিন্তু নেই। সবসময় থাকে না, বেশিরভাগ সময়ই থাকে না। যে সে হয়তো মনে করছে যে না এর সঙ্গে কথা বলবো, না না এই আমাকে জাজ করবে। আমাকে জাজ করবে, এ আমাকে বুঝতে পারবে না, একে নিয়ে মজা করবে, এটাকে হয়তো সে হাসি ঠাট্টা করবে। এইভাবে সে পরিবারের মধ্যে বা বন্ধু বান্ধবের মধ্যে কাউকে খুঁজে পায় না যার কাছে সে তার সমস্যার কথা বলবে, বা সে যে এরকম একটা বড় একটা সিদ্ধান্ত নিতে চলেছে, জীবনটাকে দিতে চলেছে, যে এটা নিয়ে আলোচনা করবার মতো কোনো মানুষ খুঁজে পায় না বা ভরসা করতে পারে না। ভরসা করতে পারে না। ঠিক তাই। স্যার, আর্থিক দিকটাও কি কোনো না কোনোভাবে প্রভাব ফেলে? যেমন আপনি বললেন দুরারোগ্যের ক্ষেত্রে অনেকে ভাবেন যে একটা একটা বিরল রোগ হয়েছে, অর্থাৎ আমার কাছে এতটা পুঁজি নেই, সেক্ষেত্রেও কি এই চান্সটা হয়? হয়। আমাদের যদি ব্লক হিসেবে দেখি, যারা গত কয়েক বছরের যে রিপোর্ট আমরা এনসিআরবির যে আমাদের দেশের তথ্য পরিসংখ্যান দেখি, তাহলে আমরা দেখব যে 1/4 ক্ষেত্রে হচ্ছে যারা মানে দৈনিক মজুর আর কি, দিন আনে দিন খায়, প্রতিদিনের মজুরি পায়, অর্থাৎ যাদের খুব স্থায়ী আয়ের ব্যবস্থা নেই, এরা হচ্ছে ব্লক হিসেবে সব থেকে বড়। আর সেকেন্ড ব্লক হচ্ছে ছাত্রছাত্রীরা। ঠিক আছে। আর এই দারিদ্র্য বা আর্থিক অনিশ্চয়তা এটা প্রায় 60% ক্ষেত্রে কাজ করে, মানে ডিরেক্টলি না হলেও তার ইনডিরেক্টলি এটা একটা কারণ। অর্থাৎ অর্ধেকের বেশি সুইসাইডের ক্ষেত্রেই কিন্তু দারিদ্র্য একটা অবশ্যই অন্যতম কারণ। স্যার, কখন ডাক্তারের কাছে যাওয়া উচিত? দেখুন, সুইসাইডের পেছনে প্রায় সব ক্ষেত্রেই কোনো মানসিক অসুস্থতা। আমরা একটু আগে যেটা বলছিলাম যে দারিদ্র্য বা এই ধরনের কোনো ব্রেকআপ, ব্যক্তিগত জীবনের এই ধরনের কারণ, যেটাই হোক, আলটিমেটলি কিন্তু সুইসাইড করার আগে সে ডিপ্রেশনের শিকার হয়। এছাড়া আরও কিছু মানসিক অসুস্থতা, যেমন সিজোফ্রেনিয়া, মদ মাদকের নেশা, ব্যক্তিত্বের বিশৃঙ্খলা যাকে পার্সোনালিটি ডিসঅর্ডার বলা হয়, বিভিন্ন রকম উদ্বেগজনিত রোগ বা অ্যাংজাইটি ডিসঅর্ডার্স, এগুলোর ক্ষেত্রে সুইসাইডের আশঙ্কা অনেক বেশি। ঠিক আছে। তাহলে যারা ইতিমধ্যেই ডায়াগনোজড যে এরকম একটা মানসিক অসুস্থতা আছে, তাহলে চিকিৎসার ক্ষেত্রে তাদের আরও যত্নবান হওয়া দরকার, এবং তারা যদি ওষুধে না থাকে বা যে চিকিৎসাটা তার দরকার সেই চিকিৎসাটা শুরু করা দরকার, সেটা ঠিকভাবে বজায় রাখা দরকার, কন্টিনিউ করা দরকার। আর যে ডায়াগনোজড নয়, যে চিহ্নিত হয়নি তার কোনো মানসিক অসুস্থতা রয়েছে, তার ক্ষেত্রে যদি এই ধরনের মনে ভাবনা আসে কোনো একটা বাস্তব জীবনের কারণ থেকে, তাহলে তার অবশ্যই কোনো সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের শরণাপন্ন হওয়া দরকার, তার সঙ্গে কথা বলা দরকার। কিন্তু তারও আগে দরকার তার কাছের মানুষ কারোর সঙ্গে কথা বলা। অনেক সময় এমনই হয় যে যে বিষয়টা নিয়ে সে একরকমভাবে ভাবছে, তার পরিবারের লোক বা তার খুব কোনো ঘনিষ্ঠ বন্ধু, সে হয়তো কথা বলে তার চিন্তাভাবনাটাকে পরিবর্তন করে দিল। সে একভাবে একটা জিনিসকে দেখছে, খুব নেগেটিভভাবে দেখছে। আরেকজনের সঙ্গে কথা বলে আমাদের অনেক সময় দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যায়। সেই জন্য প্রথমে তার কাছের লোকের সঙ্গে কথা বলা দরকার, এবং সেই কাছের লোকের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। সে যদি মনে করে যে না, সে খুব একটা কিছু তার চিন্তাভাবনায় পরিবর্তন হলো না, তাহলে তারই উদ্যোগী হয়ে তাকে কোনো সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়াটা প্রয়োজন। এর সঙ্গে যদি তার শারীরবৃত্তীয় পরিবর্তনগুলো থাকে, যেমন ঘুমের পরিবর্তন, ঘুম হচ্ছে না, খাওয়ায় পরিবর্তন, খিদে কমে গেল, বা কোনো ভালো জিনিস যেগুলো সে পছন্দ করতো সেগুলো তার কাছে খুব একটা ভালো লাগছে না, এইরকম শারীরবৃত্তীয় পরিবর্তনগুলো যদি আসে, তাহলে আরও বেশি করে
চিকিৎসকের কাছে যাওয়া দরকার। স্যার, এই মন খারাপের ক্ষেত্রে ঘুমটাও একটা বড় প্রভাব ফেলে? কারণ আমার যখন মন খারাপ হয় আমি মনে করি যে আমি একটু ঘুমালে আমি ঠিক হয়ে যাব। এটা সাময়িক হতে পারে। হ্যাঁ, ঘুমের সময় আমাদের ব্রেন যেহেতু খানিকটা রেস্টে থাকে, একটু রিজুভেনেটেড হয় ব্রেন, এবং ব্রেনের যে একটা কোনো ইস্যু নিয়ে যে একটা উদ্বেগ চলছে, বারবার একটা ভাবনা চলছে, একটা লুপের মধ্যে সে ঘোরাফেরা করছে, সেটা থেকে অনেক সময় ঘুমের পরে একটা সাউন্ড স্লিপের পরে আমরা বেরিয়ে আসতে পারি। একটা খারাপ লাগা যেটা থাকে, ভীষণ খারাপ লেগেছে, কেউ হয়তো কোনো খারাপ ব্যবহার করলো, তো খারাপ লেগেছে, সেটা আমার মনে হয় যে একটু ঘুমালে ঘুমানো মানে ঘুম থেকে ওঠার পর হয়তো আমার একটু বেটার লাগতে পারে, বা সেটা আমি একটুখানি ভুলে যেতে পারি। একদমই ঠিক। এটা হয়ই যে সাময়িক এই মন খারাপগুলো কিন্তু আমরা একটা ভালো ঘুম হলে অনেক সময় আমরা কাটিয়ে উঠতে পারি। হ্যাঁ, যেটা খুব স্থায়ী সমস্যা, যে সমস্যাটা আমার বেশ কিছুদিন ধরে চলছে, সেটা কয়েক ঘন্টার ঘুমে যাবে না। কিন্তু কেউ একটা কথা বলেছে যেটা একটু আমি হুম। ট্রমা হয়েছে আমার, সেটা একটা ঘুমের মধ্যে দিয়ে ঠিক হতে পারে। আম কিন্তু ক্লিনিক্যাল ডিপ্রেশনের ক্ষেত্রে তো ভালো ঘুমোলেই ঠিক হবে না। ক্লিনিক্যাল ডিপ্রেশনে ঘুমের পরিবর্তন একটা হয়, যে সাধারণত ঘুম কমে যায়, ভোর রাতের দিকে ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে গিয়ে খুব মন খারাপ লাগে, অথবা অল্প কিছু ডিপ্রেশনের ক্ষেত্রে হঠাৎ করে খুব ঘুম বেড়ে যায়, তার সঙ্গে খিদে বেড়ে যায়, আবার ওদিকে ঘুম কমে গেলে খিদে কমে যায়। সুতরাং এই শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো কিন্তু, পরিবর্তনগুলো কিন্তু ক্লিনিক্যাল ডিপ্রেশনের লক্ষণ। স্যার, কিছুদিন আগেই আমরা দেখলাম পরিচালক অনীক দত্ত সুইসাইড করলেন। তো এই যে বহু প্রচলিত বা বহু মানুষের কাছে যারা একটা পরিচিতি নিয়ে রয়েছে, তাদের ক্ষেত্রে কি এই জিনিসটা একটু আলাদা হয়ে যায়? হ্যাঁ, অবশ্যই। আমি এখানে উল্লেখ করব, একটা খুব বড় কাজ করেছিলেন একজন আমেরিকান ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, কেয়ার জেমিসন। ব্রিটিশ শিল্পী এবং সাহিত্যিকদের ওপর কাজ করে দেখিয়েছিলেন যে 38% ব্রিটিশ শিল্পী সাহিত্যিকরা বিভিন্ন সময়ে বিষণ্ণতা রোগের জন্য চিকিৎসাধীন ছিলেন। এবং তিনি এই কাজটার মধ্যে দিয়ে দেখিয়েছেন যে এই ধরনের শিল্পী সাহিত্যিকরা তারা প্রায় সাধারণ মানুষের তুলনায় 10 গুণ বেশি বিষণ্ণতা রোগে বা ডিপ্রেশনের শিকার হন, মানে আশঙ্কা বেশি, এবং তাদের মধ্যে আত্মহত্যা করার আশঙ্কা প্রায় 18 গুণ বেশি সাধারণ মানুষের তুলনায়। এবং আমরা প্রচুর উদাহরণও আছে, শুধু তো আমাদের দেশে নয়, আমাদের দেশে তো রয়েছে গুরু দত্ত, রঞ্জাবতী সরকার, খুব সাম্প্রতিক সময়ে পুলক বন্দ্যোপাধ্যায়, আর সর্বশেষ অনীক দত্ত। আন্তর্জাতিক ক্ষেত্রেও এরকম অনেক নাম রয়েছে, মেরিলিন মনরোর কথা আমাদের মনে পড়বে, ভার্জিনিয়া উলফ, সিলভিয়া প্লাথ, আর্নেস্ট হেমিংওয়ে, সমস্ত থেকে ভ্যান গগ। তার মানে এই ধরনের মানুষদের ক্ষেত্রে কিছু অন্য মনের রাসায়নিক কাজ করে আর কি। ডিপ্রেসড মুডে মানুষের সংবেদনশীলতা বেড়ে যায়, ঠিক আছে, পারসেপশন, সেটা ধরুন ভালো পারসেপশন, খারাপ পারসেপশন, আমরা যদি সাধারণ মানুষের কথা ভাবি, ডিপ্রেসড অবস্থাতে পেইন পারসেপশন বেড়ে যায়, ঠিক আছে। তেমনি এটা তাহলে আমরা ধরে নিতে পারি যে যিনি কবি, তার মনে বিভিন্ন রকম যে অনুভূতিগুলো হচ্ছে, সেই অনুভূতিগুলোর উপলব্ধি অনেক বেশি তীব্র হচ্ছে, সেই জন্য তিনি আরও ভালো কবিতা লিখতে পারছেন। এটা অবশ্যই বলা যায় যে বিষণ্ণতা ভাব বা সাময়িক ডিপ্রেসড মুড, সেটা হয়তো তাদের শিল্প সাহিত্য তৈরিতে কিছুটা সাহায্য করে থাকতে পারে। স্যার, একজন মানুষকে এই আত্মহত্যার চিন্তাধারা থেকে ফিরিয়ে আনতে আমরা কি করতে পারি? প্রথম কথা, শোনা, খুব ভালো লিসেনার হওয়া, ঠিক আছে। আমরা তো খুব ভালো লিসেনার হওয়াটা একটা হতে পারি না সবসময়। আমরা অর্ধেক কথা শুনে অনেক সময় কথা বলে ফেলি, তার কথাটা শুনে তার পার্সপেক্টিভে, তার প্রেক্ষাপটে অনেক সময় বিচার করি না, জাজমেন্টাল হয়ে যাই শুনে।
কখনো কখনো স্যার কথার ওপরেও কথা চাপিয়ে দেওয়া হয়। হুম, তাকে কথাটা শেষই করতে দেওয়া হুম। হয় না। এইগুলো করা যাবে না, ঠিক আছে? কাউন্সেলিংয়ের যে বেসিক রুলস সেটা মেনেই তো তাকে শুনতে হবে কথাটা। তাহলে তার পুরো কথাটা শুনতে হবে, তার প্রেক্ষাপটে শুনতে হবে এবং জাজমেন্টাল হওয়া চলবে না। তারপরে কী কাজ? তারপরে হচ্ছে তার ভুল জায়গাটাকে ডিটেক্ট করা, সেইটা তার মতো করে, তিনি একজন সাধারণ মানুষ, তার মতো করে বলা বা বোঝানো যে তিনি অন্যরকমভাবে এই বিষয়টাকে দেখতে পারছেন কি না, অন্যরকম কোনো সমাধানের উপায় তিনি দেখতে পারছেন কি না। কারণ এটা আমাদের মনে রাখতে হবে, যিনি সুইসাইডের ডিসিশান নিচ্ছেন তিনি কিন্তু আর সমস্ত অপশন না পেয়েই ডিসিশানটায় যাচ্ছেন। এটা একটা ব্লাইন্ড একটা টানেলের মতো, ঠিক আছে? আর কোনো রাস্তা তিনি পাননি। এবং কেউ জীবন থেকে মানে জীবনকে অপছন্দ করে মৃত্যুকে বেছে নিচ্ছেন, তার পিছনে কারণটা এই যে জীবন তার কাছে দুর্বিষহ। এবার জীবনটা যদি তার কাছে সুসহনীয় করে তুলতে পারি বা তাকে যদি বোঝানো যায় যে এটা সম্ভব, এটা পসিবল, হুম। তাহলে তো সে হয়তো অন্যরকমভাবে ভাবতে পারে। তাহলে সেই চেষ্টাটা করা দরকার। তাতে যদি পরিবর্তন হয় তাহলে খুব ভালো। যদি পরিবর্তন না হয় তাহলে তাকে কাউন্সেলর মানে একজন সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়া দরকার বা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া দরকার। যদি সেটাও তিনি যেতে রাজি না থাকেন তাহলে আমাদের ভারত সরকার যেটা চালু করেছে 24 ঘন্টা সেই টেলিমানসের হেল্পলাইন খোলা আছে, সেই নাম্বারে ফোন করে সে অন্তত সে কারোর কাছে হয়তো যেতে তার দ্বিধা লাগছে, সেখানে সে ফোনে কথা বললেন। সেটা একটা অনলাইন সাপোর্ট হচ্ছে। হুম, এবং যেটা করা হয় প্রথম সেশনে যে সেটা পেশাদার মানুষেরা আমরা বা সাইকোলজিস্টরা যেটা করেন যে একটা এগ্রিমেন্টে তার সঙ্গে যাওয়া হয় যে তিনি আর যাই করুন করবেন না, হুম, ঠিক আছে? যে করার ইচ্ছে হলে তিনি ফোন করবেন, তিনি জানাবেন। এই চুক্তিটা করে নিয়ে তারপর কাজটা এগোনো হয় যে তার সমস্যার জায়গাটাকে ধরে একটা আলোচনা। এবং যদি ক্লিনিক্যাল ডিপ্রেশনের জায়গা তো বেশিরভাগ ক্ষেত্রেই থাকে বা অন্য মানসিক অসুস্থতাও থাকতে পারে, তার যথাযথ চিকিৎসা করা। হয়তো তিনি ওষুধ খাচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা বিশেষত বয়স্ক মানুষের সুইসাইডের ক্ষেত্রে আমরা যেটা পাই যে ডিপ্রেশন ডায়াগনোসিস হয়েছে, ক্লিনিক্যাল ডিপ্রেশন ডায়াগনোসিস হয়েছে, তিনি চিকিৎসা শুরু করেছেন কিন্তু চিকিৎসাটা শেষ করলেন না, অথবা খাচ্ছেন ওষুধ খুব অনিয়মিতভাবে খাচ্ছেন, বহুদিন প্রেসক্রাইবারের কাছে যাননি, ওই একই ওষুধ কন্টিনিউ করছেন, ভাবছেন যে না ওষুধ খাচ্ছি আমি তো ভালো হচ্ছি না, কিন্তু ওষুধটার পরিবর্তন করা দরকার, হয়তো ডোজ বাড়ানো দরকার, হয়তো আরও কিছু ওষুধ যোগ করা দরকার, তিনি যাচ্ছেন না চিকিৎসকের কাছে। এটা কেন হয়? কারণ কি ডিপ্রেশনে একটা মানে কগনিশনকে ইনফ্লুয়েন্স করে, এফেক্ট করে। যে ডিপ্রেশনের আক্রান্ত হলে মানুষের যেটা ভাবনা হয় যে আমার অতীতটা ভুল ছিল, অনেক কিছু ভুল করেছি, আমার বর্তমানটাও খুব খারাপ যাচ্ছে এবং ভবিষ্যৎটাতেও সে কোনো আশার আলো দেখতে পায় না, যে ভবিষ্যতেও কোনো সম্ভাবনা নেই। এইরকম একটা ডিপ্রেসিভ কগনিশনের মধ্যে যায় বলেই সে মনে করেন যে চিকিৎসককেও সে জাজ করে এইভাবে পেশেন্ট যে আমার ভালো হওয়ার কোনো আশা নেই, সুতরাং এই ওষুধ খেয়ে কোনো লাভ নেই। সেই জন্য অনেক সময় তারা ওষুধ খেতে চান না, অনিয়মিত খান, বন্ধ করে দেন। তাই এই জায়গাগুলো কিন্তু যিনি কেয়ার গিভার বা পরিবারের লোক বা বন্ধু, তারও নজরদারির একটা থাকা দরকার যে চিকিৎসাটা ঠিকঠাক হচ্ছে কিনা। স্যার পরিবার বা বন্ধুরা চাইলে কি অনেকটা সুইসাইড প্রবণতাটাকে আটকে দিতে পারে? অবশ্যই। আমি আগের প্রশ্নে যেটা বলছিলাম যে কিছু পরিবর্তন তো লক্ষ্য করা যায়। তার একটা ঘুমের পরিবর্তন হতে পারে, তার খাওয়া দাওয়ায় পরিবর্তন হতে পারে, সে নিজের সম্বন্ধে উদাসীন হয়ে যায়, হ্যাঁ? তার পোশাক আশাক, তার ইমেজটা কীরকম লাগছে, নিজেকে প্রেজেন্ট করার যে একটা প্রবণতা, সেই ব্যাপারটা চলে যায়। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে স্ট্যাটিস্টিক্স আছে তাতে দেখা যায় যে প্রায় 1/3 ক্ষেত্রে একটা পরিবারগত কারণ থাকে, ফ্যামিলি ইস্যু। আরও 1/3 ক্ষেত্রে হচ্ছে অসুস্থতা। সেই অসুস্থতা যে সবসময়তে মানসিক অসুস্থতা তা নয়, হয়তো কোনো শারীরিক অসুস্থতা, দুরারোগ্য শারীরিক অসুখ, কিন্তু
দেখা গেছে যে সুইসাইড করার আগে কিন্তু তার আলটিমেটলি ডিপ্রেশন হয়েছে। সে জানে যে তার এমন একটা অসুখ হয়েছে যেটাতে সেইভাবে আরোগ্য নেই। যতদিন সে বেঁচে থাকবে তার একটা চিকিৎসা দরকার, তাতেও যে খুব ভালোভাবে বেঁচে থাকবে, খুব ভালো একটা কোয়ালিটি অফ লাইফ পাচ্ছে তা নয়। সেখান থেকে সে একটা ডিপ্রেশনে গেছে, ডিপ্রেশন থেকে সে এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছে। তাহলে 2/3 ক্ষেত্রে কিন্তু এই কারণটা পরিবারগত কারণ বা তার এই অসুস্থতা, এটা কিন্তু পরিবারের লোক জানে। আর বাকি 1/3 ক্ষেত্রে হয়তো এমন কিছু ঘটনা থাকতে পারে তার ব্যক্তিগত জীবনে, যেটা হয়তো তার পরিবারের লোকেরা জানে না। যেমন এই যে এখনকার টিনেজার্সরা কোথায় মোবাইলে কার একটা কি কমেন্টস দেখলো, কে কীরকমভাবে সোশ্যাল মিডিয়ায় তার সঙ্গে বিহেভ করেছে, বা তার রিলেশনশিপের কথা জানেই না বাড়ির লোক, সেখানে যে ব্রেকআপ হয়েছে সে জানা তো আরও দূরের কথা, এগুলো জানতে পারছে না। তা ব্যক্তিগত জীবনের কারণ সেটা আমরা ধরে নিতে পারি যে আরও বাকিও 1/3 ক্ষেত্রে হচ্ছে। সুতরাং এইগুলো যখন আমার জানা আছে এবং একটা লোকের কথাবার্তায় বা আচরণে বা তার ঘুমে কিছু একটা আমি পরিবর্তন দেখতে পাচ্ছি, একটা মানুষ যেরকম ছিল তার থেকে একটু অন্যরকম, তো এটা তো আমাদের স্ট্রাইক করার কথা যে মানুষটা এরকম কেন হয়ে গেল। অনেক সময় আমাদের ব্যস্ততার জন্য আমরা সেটা লক্ষ্য করি না, বা অনেক সময়তেই সেই পরিবর্তনের গুরুত্বটা আমরা অনুধাবন করতে পারি না। তা আমরা যদি এইগুলোকে গুরুত্ব দিই তাহলে কিন্তু আমরা তার এই আত্মঘাতী সিদ্ধান্তটাকে কিন্তু আমরা আটকে দিতে পারি। এবং আরও একটা তথ্য এখানে আমাদের মনে রাখতে হবে যে প্রায় অর্ধেক 40% বেশি ক্ষেত্রে, মানে যারা আত্মঘাতী হয়েছেন, মানে সফল হয়েছেন সুইসাইডে, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে প্রায় 40% বেশি মানুষ আগে এক বা একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছে। আমরা এটা বলি যে সবথেকে শক্তিশালী বা স্ট্রংগেস্ট রিস্ক ফ্যাক্টর সুইসাইডে সেটা হচ্ছে যে আগে যদি হিস্ট্রি থাকে, আগে যদি সে কোনো অ্যাটেম্পট নিয়ে থাকে আর কি। তা আগে যদি কেউ অ্যাটেম্পট নিয়েছে তাহলে সেইটা থেকেও তো আমরা এই 40%কে কমিয়ে দিতে পারি। যে মানুষটা আগে একবার আত্মহত্যা করার চেষ্টা করেছে তার ক্ষেত্রে আমাদের একটু বেশি যত্নবান হওয়া দরকার, যে সে একটু মন খারাপ করে আছে কিনা, তার কাজকর্মে, কথায় বার্তায়, আচরণে কোনো পরিবর্তন হচ্ছে কিনা, সেগুলো আমাদের আরও বেশি নজর রাখা দরকার। স্যার ধন্যবাদ আপনাকে। নমস্কার। নমস্কার। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ এই বিষয় নিয়ে ঠিক কী জানালেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরী দেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।